দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে চাকরিটা চলে গেল, এই দায় কার? এই দায়টাকে সরকার নেবেন? যতটা অন্যায় এই চাকরি প্রার্থীগুলো করেছিল না টাকা দিয়ে চাকরি কিনে, তার 2 গুণ বেশি অন্যায় করেছিল এই সরকার। যারা সরকারি চাকরি করে না, তাদের জীবন খানিকটা মানে তাদের ম্যাক্সিমাম মানুষের জীবনটা না লোনের উপরে ডিপেন্ড করে থাকে। কেউ হোম লোন, কেউ পার্সোনাল লোন। আমি শুধু ভাবছি, আমার ভয় লাগছে এদের অবস্থাটা কি হবে। এদের মধ্যে কেউ কেউ হয়তো আগামীতে আমরা খবর শুনবো, যেমনটা আমরা অতীতে শুনেছিলাম, কারো স্ত্রী তাকে তার সংসার ছেড়ে চলে যাবে, কারো সন্তান তাকে অপরাধীর চোখে দেখবে। নমস্কার বন্ধুরা, তাহলে শেষমেশ ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল, তাই তো? সম্ভবত প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাসে চলছিল, তিনি বলেছিলেন যে যদি সরকার পক্ষ বা কর্তৃপক্ষ না মানে, কোর্টের কথা শুনে কোঅপারেট না করে, তাহলে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, মনে পড়ে? তো আজকে সেই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল। আজকে যে মামলায় রায়দান হয়েছে, ঢাকি সমেত বিসর্জন যে মামলায় হয়েছে, সেই মামলার বিচারপতি কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ছিলেন না। 2016 সালে এসএসসির যে প্যানেল বেরিয়েছিল, এবং সেই প্যানেল যেভাবে তৈরি হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীরা অভিযোগ করেছিল, তারা কোর্টে মামলা করেছিল। তাদের অভিযোগ ছিল যে টাকা পয়সার বিনিময়ে তাদের চাকরি চুরি করে বিক্রি করা হয়েছে। অনেকে সাদা ওএমআর শিট জমা দিয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছে। সেই ওএমআর শিটগুলো জমা দেওয়ার পরেও তারা চাকরি পেয়েছে। কেউ কেউ বলেছিল একটা কম্পিটিটিভ এক্সামে 55-র মধ্যে 55 কি করে পায়। সব কিছু মিলিয়ে আজকে রায়দান ছিল 2016 এসএসসির প্যানেলের বিষয়ে যে মামলা ছিল, সেই মামলার রায়দান ছিল কলকাতা হাইকোর্টে। সম্মানীয় জাস্টিস দেবাংশু বসাক এবং সম্মানীয় জাস্টিস মোহাম্মদ সাব্বর রশিদি, এই দুইজনের যে ডিভিশন বেঞ্চ ছিল, সেই ডিভিশন বেঞ্চ আজকে রায় দিয়েছে। আজকে সোমবার সকালবেলায় রায়দান করেছে যে 2016 সালের যে প্যানেল ছিল এসএসসির, অর্থাৎ হাই স্কুলের যে প্যানেলগুলো ছিল 9, 10 এবং 11, 12, প্লাস তার সঙ্গে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি, টোটাল মিলিয়ে যে প্রায় 26,000 অর্থাৎ 25,753 জনের রিক্রুটমেন্ট হয়েছিল এই প্যানেলের থ্রুতে, 2016 সালের প্যানেলের থ্রুতে। সম্পূর্ণ প্যানেল অবৈধ ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, এবং তাদের এই প্যানেলের যে কজন ছিলেন, মানে সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি আজকের থেকে বাতিল করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা আজকে থেকে সরকারি চাকরিজীবী নন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আজকের রায়দানে তাহলে কি হলো? আজকের রায়দানে তো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিও ছিল না, আজকের রায়দানে জাস্টিস অমৃতা সিনহাও ছিল না। অ্যাকচুয়ালি আজকের রায়দানটা একটা ঐতিহাসিক রায়দান, যেরকম রায়দান আরও আগে থেকে, আরও কয়েক বছর আগে থেকে হওয়া উচিত ছিল। আমরা জানতাম বিচার ব্যবস্থার প্রতি আমাদের সেই বিশ্বাস ছিল, আমরা জানতাম যে এইরকম কিছুই ঘটবে শেষ পর্যন্ত। কিন্তু এটা মানতে হবে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিচার ব্যবস্থার সিদ্ধাটাকে আরও উঁচু করে দিয়ে গেছেন। তারা দেখিয়ে গেছেন, জাস্টিস গাঙ্গুলি বুঝিয়ে গেছেন, তাদেরকে নিজেদের মতো পরিচালনা করা অতটা সোজা কাজ নয়। সেটা আরও একবার প্রমাণিত হলো আজকে। জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আরও একবার সেটাই প্রমাণ করলেন। 1000, 2000 নয়, টোটাল প্রায় 26,000 মানুষের চাকরি গেল আজকের এক রায়দানে। 26,000, তার মধ্যে প্রায় 25,753 জন শিক্ষক, এবং বাকি প্রায় 1000 কিছু আছে গ্রুপ ডি কর্মী এবং কিছু আছে গ্রুপ সি কর্মী। এখন দেখে নেওয়া যাক এদের অবস্থাটা এখন কি হবে। প্রথম কথা, অর্থাৎ সোমবার যেই মুহূর্তে রায়দান কমপ্লিট হচ্ছে, সেই মুহূর্ত থেকে এই টোটাল প্রায় 26,000 মানুষ আজকে থেকে আর সরকারি চাকরিজীবী নন, তারা বেকার। হ্যাঁ। নম্বর 2, প্যানেলের মেয়াদ শেষের পরেও যারা বিভিন্ন রকমভাবে টাকা পয়সা দিয়ে বা বিভিন্ন কায়দা কুশল খাটিয়ে চাকরিতে জয়েন করেছিলেন এই এসএসসির চাকরিতে, তাদের এই যে এত বছরের সম্পূর্ণ যত বছর তারা চাকরি করছেন তার সম্পূর্ণ বেতন তাদের ফিরিয়ে দিতে হবে। এবং তা শুধু তাই নয়, এই টোটাল বেতনের 12% মানে বার্ষিক সুদের হার অনুযায়ী সেই সুদ সমেত সেই বেতন তাদের ফেরত দিতে হবে। এবং এত টাকা তারা আদৌ কি দিতে পারবে এবং কোথায় পাবে সেই টাকা? শুধু তাই নয়, যাদের এই 26,000 মানুষের চাকরি গেছে, তারা লোকসভা ইলেকশন 2024-এ ভোটে কোনো রকমের ডিউটি বা কোনো রকমের কাজকর্ম এরা করতে পারবেন না, এবং তাদের কোনো রকম ভোটের কাজের সঙ্গে যুক্ত করতে দেওয়া যাবে না। এটা কোর্টের নির্দেশ।
তৃতীয় কথা হচ্ছে আমরা প্রত্যেকেই কম বেশি জানি যারা সরকারি চাকরি করে না, তাদের জীবন খানিকটা মানে তাদের ম্যাক্সিমাম মানুষের জীবনটা না লোনের উপরে ডিপেন্ড করে থাকে। কেউ হোম লোন, কেউ পার্সোনাল লোন, কেউ আরও অন্য রকমের সার্ভিস লোন। আমি শুধু ভাবছি, আমার ভয় লাগছে এদের অবস্থাটা কি হবে। ঈশ্বরের কৃপায় এমনটা না হোক, কিন্তু এটা আমার ভয় লাগছে। আদৌ ওরা সুস্থভাবে বাঁচবে তো, নাকি কেউ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়বে, নাকি এরা অনেকে এদের মধ্যে নিজেদের জীবনহানি নিজেরাই ঘটিয়ে ফেলবে। এটা আমার ভীষণভাবে ভয় করছে। কারণ এর আগে যখন রায়দান হয়েছিল তার মধ্যে দু চার জনের মধ্যে দেখা গেছে তারা সুইসাইড করেছিল। 4 নম্বর হচ্ছে এই ব্যাপারগুলো না আগে ভাবা উচিত ছিল। এটা জানা উচিত ছিল যে মিথ্যার দৌড় অনেক দ্রুত হলেও মিথ্যার দৌড় কিন্তু বেশি দূর পর্যন্ত হয় না, এটা ভাবা উচিত ছিল। এটা সরকার পক্ষকেও ভাবা উচিত ছিল। চাকরিতে ঢুকেছে এই 26,000 মানুষ যোগ্য প্রার্থীদের চাকরি চুরি করে। যোগ্য প্রার্থী মানে কারা মনে পড়ে? যে মানুষগুলো 1135 দিন ধরে টানা এখনো পর্যন্ত যারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, তারা নিজেদের প্রাপ্য চাকরির দাবিতে, সেই মানুষগুলোর চাকরি চুরি হয়েছে। যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর খোলা আকাশের নিচে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু দেখা দেখি নেই, রাস্তায় যাদের দিন কাটছে। কিছু মেয়ে আছে, তাদের তো নিজেদের ছোট ছোট বাচ্চাকে কোলে নিয়ে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, অনশনে সামিল হয়েছেন। কোনোদিন সরকার তাদের পুলিশ দিয়ে পিটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়েছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়েছেন সেই যোগ্য প্রার্থীরা। এখন আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি তাদের সেই প্যাটার্নগুলো ফেরত নিতে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে চাকরিটা চলে গেল, এই দায় কার? এই দায়টাকে সরকার নেবেন? আমি জানি এই দায় কেউ নেবে না এই দায়। যতটা অন্যায় এই চাকরি প্রার্থীগুলো করেছিল না টাকা দিয়ে চাকরি কিনে, তার 2 গুণ বেশি অন্যায় করেছিল এই সরকার। 3টে কম্পিউটার হার্ড ডিস্ক এবং ওএমআর শিট এবং বিভিন্ন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের ফলে এটা জানা গেছে এবং এটা প্রমাণিত হয়েছে, ওএমআর শিটের সঙ্গে ম্যানিপুলেশন হয়েছে। হার্ড ডিস্কের মধ্যে এই ডিটেলসগুলো পাওয়া গেছে, যে ডিটেলসগুলো দেখে বোঝা যায় যে সরকার তার সঙ্গে এই করাপশনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিলেন, সরকারি আধিকারিকরা সরাসরি যুক্ত ছিলেন। এই রায়দানটা আজ থেকে 5 বছর আগে বাদে হলে পরে আরও অনেক করাপশন কমে যেত, অন্তত চাকরি বাকরি নিয়োগের ক্ষেত্রে। অনেক যোগ্য প্রার্থীরা চাকরি পেত, যারা আজকে বেকার হয়ে, যাদের চাকরির বয়স চলে গেছে, সেই যাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, তাদের দায়িত্ব কি, তাদের দায় কি সরকার নেবে? তাদের জীবনের ব্যর্থতার দায় কি সরকার নেবে না। জেনে শুনে এত বড় সর্বনাশ কেন করলো? 1000 2000 নয়, 26,000 মানুষের চাকরি গেল, তারা আজকে থেকে বেকার। এদের মধ্যে কেউ হয়তো আগামীতে আমরা খবর শুনবো, যেমনটা আমরা অতীতে শুনেছিলাম, কারো স্ত্রী তাকে তার সংসার ছেড়ে চলে যাবে, কারো সন্তান তাকে অপরাধীর চোখে দেখবে। এই ইম্প্যাক্টগুলো পড়তে বাধ্য। তার কারণ হচ্ছে এটাই নিয়ম, কর্মফল, রিভেঞ্জ অফ নেচার বলে আমি একটা কথা ভীষণ বিশ্বাস করি, আর আমি সময়কে ভীষণ বিশ্বাস করি। তো সময় তার উত্তর দিয়ে দেয়। হয়তো সময় কিছুটা অনেক বেশি সময় নিয়ে নেয়, কিন্তু সময় কিন্তু তার উত্তর ফেরত দিয়ে দেয়। এটা আরও একবার প্রমাণিত হলো আজকের এই রায়দানের মাধ্যমে। আমি জানি এরপরে হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে, তারা যেতেই পারে সুপ্রিম কোর্টে, আরও অনেক লং প্রসেস হবে। আমি জানি না যোগ্য প্রার্থীগুলো আবার কবে চাকরি পাবে, মানে আদৌ কি সেই তাদের পুনর্নিয়োগ প্রক্রিয়া কি শুরু হবে? যাই হোক, এই ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার ছিল। কি ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এই পশ্চিমবাংলার বুকে, একের পর এক নিয়োগ প্রক্রিয়ায় যেভাবে হাড়হিম করে দেওয়ার মতো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, এই বিষয় সম্পর্কে আপনাদের কি মতামত আছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অন্য কোনো বিষয়ে আপনারা ভিডিও চান কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। চলুন, দেখা হচ্ছে খুব শিগগির অন্য আর একটা ভিডিওতে, গুরুত্বপূর্ণ আর একটা টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক ধন্যবাদ।